যে রাফি ভাইকে এখন আর ধরা যাবে না, উনি কর্নারিং শুরু করে দিয়েছে। সুযোগ বুঝে আমিও একটু কর্নারিংয়ের খেলা দেখালাম। চা বাগানের ভিতরে ঢুকেছি। হাইওয়ে ইনে একটা জম্পেশ সকালের নাস্তার পরে আমরা রওনা দিয়েছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। হাইওয়ে ইনের খাবারটা সত্যিই খুব সুস্বাদু ছিল। বিশেষ করে গরুর মাংসের যে ভুনাটা, সেটা মুখে লেগে থাকার মতো স্বাদ। লুচি দিয়ে গরুর মাংসটা সকাল সকাল খেয়ে পেটটা একদম ভরে গিয়েছে। পেট ভরা তো মন ভরা, মন ভালো। এখন আমরা রওনা দিয়েছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আমাদের টার্গেট চিটাগাংয়ের আগেই হাতের বাঁ দিকে যেই রাস্তাটা রাঙামাটির দিকে গিয়েছে, আমরা সেখান দিয়ে ঢুকে পড়ব এবং কাপ্তাইতে চলে যাব। যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই আমাদের একটি টেনশন ভর করছে। সেটা হচ্ছে ফুয়েলের টেনশন। অলরেডি আমার বাইকের 3 দাগ শেষ হয়ে গিয়েছে, তার মানে অর্ধেক ট্যাঙ্ক কিন্তু খালি হয়ে গিয়েছে। এইরকম অবস্থা আমাদের সকলেরই, প্রায় অর্ধেক ট্যাঙ্ক খালি। যেতে যেতে পথে যতগুলো ফুয়েল স্টেশনই পেয়েছি, ম্যাক্সিমামই বন্ধ। শুধুমাত্র এলপিজির ফুয়েল স্টেশনগুলো খোলা, আর কিছু ডিজেল আছে এরকম ফুয়েল স্টেশন খোলা, কিন্তু পেট্রোল এবং অকটেন কোনো ফুয়েল স্টেশনেই আমরা পাচ্ছিলাম না। তারপরও মনের মধ্যে আশা ছিল যে কাপ্তাই অথবা রাঙামাটিতে আমরা লোকাল ফুয়েলের দোকানগুলোতে তেল পেয়ে যাব, যদিও কিছুটা বেশিতে কিনতে হবে। কিছু করার নেই, দেশের যে পরিস্থিতি, কিছুটা বেশি দিয়েই ফুয়েল কিনতে হবে বলেই আমরা প্রিপারেশন নিয়েই রেখেছি। দেখা যাক আমরা ফুয়েল পাই কি না। সামনে এই ফুয়েল পাম্পটিতেও কোনো ধরনের তেল নেই। আমরা দেখেছিলাম যেতে যেতেই যে ফুয়েল পাম্পটি বন্ধ, কোনো গাড়ি তেল নিচ্ছে না। একটু টেনশন বেড়ে যাচ্ছিল। সবাই আমরা কমিউনিকেটরে কন্টিনিউয়াসলি যোগাযোগ করছিলাম এবং বলছিলাম যদি কোনো ফুয়েল পাম্প খোলা থাকে তাহলে যেন তেল নিয়ে নেই। এই ফুয়েল পাম্পটাও বন্ধ। এখন 10টার কাছাকাছি বাজে। সূর্যের তাপ কিন্তু প্রখর হচ্ছে, মোটামুটি গরম লাগছিল। তারপরও একটু স্বস্তি বোধ করছিলাম, কারণ আমার রাইডিং জ্যাকেটটাতে যথেষ্ট পরিমাণ মেশ ফ্যাব্রিক্স ইউজ করাতে অনেক বাতাস ঢুকছিল, তেমন একটা গরম লাগছিল না। রাস্তার পাশের গাছগুলো পরম মমতায় রৌদ্রের তাপ থেকে রাস্তাটাকে যেন ছায়া দিয়ে যাচ্ছিল। পথিককে একটু শান্তি দেওয়ার প্রচেষ্টা। হাইওয়ের পাশের এই গাছগুলো থাকাতে যথেষ্ট পরিমাণ বাতাসও কিন্তু থাকে এবং এই রাস্তাগুলোর মধ্যে কিন্তু চলাচলের সময় তেমন একটা গরমও লাগে না। আমরা এখন ফেনীতে পৌঁছে গিয়েছি। ফেনী ফ্লাইওভারটা পার হলেই কিন্তু চিটাগাংয়ের রাস্তা শুরু। আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু ফেনীতে, ছাগলনাইয়ে। বায়ের দিকেই আমার গ্রামের বাড়ি, তারপরও যাওয়া হচ্ছে না। তবে প্ল্যান রয়েছে ঈদের পরে আমি গ্রামের বাড়ি যাব এই ট্যুরটি শেষ করে। এই ট্যুরে আমরা মাত্র 4 জন জয়েন করেছি। মাঝার ভাই, রানা ভাই, ওমর ভাই, রাইসুল ভাই এরা কেউই জয়েন করতে পারেনি, কারণ তাদের বিভিন্ন কাজ রয়েছে। ওমর ভাই গিয়েছে নোমরায়, মাঝার ভাই গিয়েছে দেশের বাড়িতে, আর রানা ভাইয়ের কিছু ফ্যামিলি প্রোগ্রাম ছিল, তাই তারা জয়েন করতে পারেনি। আমরা 4 জন এই ট্যুরে জয়েন করেছি। তাও শেষ মোমেন্টে আমরা আসলে ফাইনালাইজ করেছি যে আমরা এই ঈদের বন্ধের ট্যুরে যাব।
শেষ মোমেন্টে আমরা যখন ফাইনাল করি যে আমরা ট্যুরে যাব, তখন হোটেল বুকিং দিতে গিয়ে একটি বিড়ম্বনার মধ্যে পড়েছিলাম। যেই হোটেলেই ফোন দিচ্ছিলাম অথবা যেই রিসোর্টেই ফোন দিচ্ছিলাম, সেই রিসোর্টই বুকিং, কোনো রিসোর্টের অথবা কোনো হোটেলের রুম খালি ছিল না। শেষ পর্যন্ত আমরা কাপ্তায়ের লেকশোর রিসোর্টে রুম খালি পাই এবং সেটাতে বুকিং দেই। আর বান্দরবানে আমরা ডি আমর হোটেলে রুম খালি পেয়ে সেখানেই বুকিং দিয়ে দিই। যদিও এই হোটেলগুলো একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু ট্যুরে যেহেতু যেতেই হবে, সুতরাং খরচের দিকে না তাকিয়ে আমরা হোটেলগুলো বুকিং দিয়ে দিই, নাহলে রাস্তায় থাকতে হতো। আগেরবার যখন বান্দরবানে গিয়েছিলাম তখন দ্য নাইট হেভেন হোটেলে ছিলাম। হোটেলটি বাইরে থেকে দেখতে কিন্তু অনেকটা হন্টেড লাগতো এবং সেটা ভূতের কোনো সিনেমার শুটিং হলে সেই হোটেলটাতে ভালো হতো বলে আমার মনে হয়েছিল। এবার ডি আমরই নিয়েছি। এটা সম্ভবত খুবই ভালো হোটেল এবং একটু এক্সপেন্সিভ। দেখা যাক কেমন হোটেলে আমরা উঠি। আমরা এখন হাতের বাঁ দিক দিয়ে রাঙামাটির দিকে চলে যাব। এই রাস্তাটাতে প্রচুর পরিমাণ সিএনজি রয়েছে এবং অনেক অটোরিকশাও রয়েছে। মোটামুটি এই ঢোকার রাস্তাটুকুতেই আপনারা একটু জ্যাম পাবেন এবং রাস্তাটা একটু ভাঙাচোরা, কিন্তু এরপরে রাস্তার কাজ হচ্ছে, জায়গায় জায়গায় ভাঙা ছিল, মোটামুটি ভালোই ছিল। ভাঙাচোরা রাস্তা পার হয়ে আমরা আবার বড় রাস্তায় এসেছি এবং এখানে আবার আমরা টেনে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যদিও অনেক বেশি সিএনজি এই রাস্তাতে থাকার ফলে আমরা দেখে শুনেই চালাচ্ছিলাম। খুব বেশি জোরে টান দেওয়া যাচ্ছিল না, যে কোনো মোমেন্টে যে কোনো জায়গা থেকে সিএনজি এসে পড়তে পারে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেখানে আবার বিপদ হয়ে যাবে। এই ট্যুরে সামনে থেকে লিড দিচ্ছিল রাফি ভাই। তিনি জিপিএক্স ডেমন 250R বাইকটি চালান। তার বাইক চালানোর যে স্টাইলটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। রাফি ভাই কিন্তু কর্নারিংয়ে খুব এক্সপার্ট এবং তিনি যেভাবে বাইকটাকে হ্যান্ডেল করে সত্যি ঈর্ষণীয়। কিছুটা রাস্তা ভাঙাচোরা রয়েছে, যেহেতু এখানে রাস্তার কাজ চলছে। এই নুড়ি পাথরের জায়গাটুকু আমরা খুবই সাবধানে পার হচ্ছিলাম। চাকার নিচে নুড়ি পাথরগুলো যখন পড়ছিল তখন চাকাটা একটু স্লিপ খাচ্ছিল, তো আমরা ধীরে সুস্থে এই নুড়ি পাথরের জায়গাটুকু পার হচ্ছিলাম। এইটুকু ভাঙাচোরা ব্যতীত বাকি রাস্তাগুলো মোটামুটি ভালোই ছিল। রাফি ভাই দিয়েছে টান, তাকে কি আর ধরা যায়? সুন্দর মতো টান দিয়ে সে কর্নারিং করে করে এগিয়ে যাচ্ছে। তার পিছনে হিমু ভাই, তার পিছনে আমি, আর তারপরেই রয়েছে হাসান ভাই। কমিউনিকেটরে হাসান ভাই বলছিল রাফি ভাই কোথায়? আমি বলেছিলাম যে রাফি ভাইকে এখন আর ধরা যাবে না, উনি কর্নারিং শুরু করে দিয়েছে। এই যে দেখেন রাফি ভাই কিভাবে কর্নারিং করে চলে যাচ্ছে, একদম মোটামুটি হালকা লিন হয়ে তিনি চলে গেলেন। এটা তো তার একটা মাত্র নমুনা, তিনি আরও ভালো কর্নারিং করতে জানেন। আপনারা হাতের ভায়ে যে বাগানটি দেখছেন সেটি হচ্ছে রাবার বাগান, রামগড় রাবার বাগান। এই রাবার বাগান থেকেই রাবার উৎপাদিত হয়। এটি একটি দর্শনীয় স্থান। অনেকেই আসেন এই রাবার বাগানে ঘোরাঘুরি করতে এবং ছবি তুলতে। রাবার বাগানটি কিন্তু অনেক বিশাল এরিয়া নিয়েই তৈরি হয়েছে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে আমাদের বাঁ পাশে রাবার বাগানটি রয়েছে। সুযোগ বুঝে আমিও একটু কর্নারিংয়ের খেলা দেখালাম, তবে আমি অতটা ভালো কর্নারিং পারি না রাফি ভাইয়ের মতো। এখন আমরা যেই জায়গাটিতে আছি সেটা হচ্ছে রামগড় টি স্টেট। এখানে চা বাগান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল চা বাগান। এখানেও যারা আসেন তারা গাড়ি থামিয়ে অথবা বাইক থামিয়ে এই চা বাগানটি ঘুরে যান, দেখে যান। আমরাও ভাবলাম এত সুন্দর চা বাগান, আমরা একটু এখানে দাঁড়াই
এবং ছবি তুলি, কিছুটা স্মৃতি আমাদের সাথে নিয়ে যাই। দেখুন কি সুন্দর চা বাগান, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তবে চা বাগানের থেকে একটু সাবধানে থাকতে হবে। চা বাগানের ভিতরে কিন্তু অনেক ধরনের সাপ থাকে, বিষাক্ত সাপও থাকে। একটু চা পাতা হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছি। আমি ছোটবেলায় এর আগে সিলেটে গিয়ে চা বাগান ঘুরে এসেছিলাম। চা বাগানের এখানে আমি একটু ঘোরাঘুরি করেছি এবং চা বাগানের ভিতরে ঢুকেছি, যদিও বেশি একটা ভিতরে ঢুকিনি। এখানে হাসান ভাই আমার একটি চমৎকার ভিডিওগ্রাফি শ্যুট করে নেন, এটাও আমার স্মৃতিতে আমি রেখে দিই। এবার আমরা কিছু ছবিও তুলে নিলাম আমাদের স্মৃতির অ্যালবামে রেখে দেওয়ার জন্য। চা বাগান ঘোরাঘুরি শেষে আমরা রওনা দিলাম কাপ্তায়ের উদ্দেশ্যে। রাফি ভাই আবারও কর্নারিং শুরু করে দিয়েছে এই কর্নারিং রাস্তা দেখে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে পাহাড়ি রাস্তায়। পাহাড়ের সৌন্দর্যের সাথে আপনাদেরকে আরও একবার পরিচয় করিয়ে দেব। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।